আমাদের এক বন্ধু ফোন করে বলল, সাগর ভাই, তারেক রহমান বক্তৃতা করলেন বিএনপির সমাবেশে, আর তার কয়েক ঘন্টার মধ্যেই সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দিল। বিষয়টা তো খুব ভয়ের মনে হচ্ছে। আমি হাসলাম। আমাদের এই বন্ধুটি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির একটি শাখা, একটি অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এখনও তিনি বিএনপির রাজনীতিতে আছেন। দেশে বিদেশে নানা জায়গায় তার কর্মী সহকর্মী দলের লোকজনের সঙ্গে তার নিবিড় যোগাযোগ আছে। আমি বললাম যে, আপনি এটিকে নিয়ে এত ভয় পাচ্ছেন কেন, বা এভাবে কেন দেখছেন? তার ভাষ্য যে, না, কর্মীরা তো সবাই ভয় পেতে শুরু করেছে। সবাই ফোন করে বলছে যে, এটা কি, তাহলে কি এলাকা থেকে সরে যাব, বা আমাদের উপর কি কোনো অপারেশন চলবে কিনা। আমি হেসে দিয়ে বললাম, এই যে সবাই ভয় পেতে শুরু করেছে কিংবা ভাবছে এলাকা থেকে সরে যাব কিনা, সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের এটি লক্ষ্য ছিল, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার। কারণ গত কয়েক মাস ধরে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সারা দেশে কোথাও তো আইন শৃঙ্খলা বলতে, ল অ্যান্ড অর্ডার বলতে কোনো কিছুই দৃশ্যমান মনে হচ্ছিল না। দেশে কোনো সিস্টেম আছে, সরকার আছে, সেটি তো বোঝা যাচ্ছিল না। দর্শক, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, যে 1990-এ এরশাদ সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনে এরশাদ সরকারের পতনের পর সেই সময় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, যে সেই সময়কার যুগপৎ আন্দোলনে থাকা 3টি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিদেরকে দিয়ে একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছিল। তখন এখনকার মতো এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত টেলিভিশন ছিল না, এত পত্রপত্রিকা ছিল না। কিন্তু তারপরেও তাদেরকে দিয়ে একটি ভিডিও বার্তা পাঠানো হয়েছিল, জনগণকে বার্তা দেওয়া হয়েছিল, প্রচার করা হয়েছিল, যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়, সবাই যেন শান্ত থাকে, কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ না করে, কিংবা যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের সমর্থকদের যে নিরাপত্তাও যেন নিশ্চিত করা হয়। কিন্তু এবারে যখন গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার পতন ঘটল, ঠিক তারপরে এই ধরনের কোনো ব্যবস্থা বা পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। এমনকি যারা দায়িত্ব গ্রহণ করেছেন সরকারের পক্ষ থেকেও, কিংবা যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে থেকেছেন ঘনিষ্ঠভাবে, যারা সরকারের পতন ঘটিয়েছেন, তারাও কেউ উদ্যোগী হয়ে যে, না ঠিক আছে, দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক, ক্ষোভ বিক্ষোভের কারণে যেন ভাঙচুর বা হামলা এই ধরনের ঘটনা না ঘটে, সেটি এক ধরনের কর্মীদেরকে, সমর্থকদেরকে নিয়ন্ত্রণের একটি চেষ্টা করা, সেই চেষ্টাটি হয়নি। বরং আমরা দেখেছি যে যখন নানা জায়গায় ভাঙচুর, আগুন দেওয়া দেই, বা বিশেষ করে 32 নম্বরে ভাঙচুর, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, এইসব বিষয়গুলো যখন চলছিল, তখন তার পরপর যখন প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করলেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এ বিষয়ে মিডিয়া থেকে, তখন তিনি বলছিলেন যে এটি আসলে জনসাধারণের একটি ক্ষোভের বহিঃপ্রকাশ। ফলে যে বার্তাটি, তার এই বক্তব্য থেকে যে বার্তাটি গিয়েছিল, যে সেটি আসলে অনেকেই ধরে নিয়েছিল যে, না ঠিক আছে, আওয়ামী লীগ যারা সমর্থন করেছে, বা আওয়ামী লীগ যারা করেছে, বা গত সরকারকে যারা কোনো না কোনোভাবে সমর্থন করেছে, তাদেরকে পিটানো যায়, তাদের উপর হামলা করা যায়। এখন হামলা পিটানোর বিষয়টি হচ্ছে এরকম যে, আপনি প্রথম হয়তো শত্রুকে পিটাবেন, তারপর যদি শত্রু না থাকে তখন নিজেদের মানুষকে পিটাতে শুরু করবেন। কারণ এটা এক ধরনের সংক্রামক, এক ধরনের অভ্যাসের ব্যাপার। যাই হোক, গত কয়েক মাসে নানা জায়গায় ঠিক চক্রবৃদ্ধি হারে এই তৎপরতাগুলো বেড়েছে। আর মাঝখানে পুলিশ, তো আমরা জানি যে যেহেতু পুলিশ আওয়ামী লীগ সরকার পুলিশকে একেবারে লাঠিয়ালের মতো ব্যবহার করেছে, আমরা নিজেরাও সেই সময় পুলিশের এই সব তৎপরতা আচরণের সমালোচনা করেছি, বিরোধিতা করেছি। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করার পরিণাম ভালো হয় না, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। যাই হোক, আওয়ামী লীগ সেগুলো শোনেনি। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরপর বিভিন্ন থানায় আগুন ধরিয়ে দেওয়া, ভাঙচুর করা, লুটপাট হওয়া, এইসব ঘটনার পর পুলিশ তাদের যেই পুলিশি স্ট্রেংথ, মনোবল, সেটি তাদের আর থাকেনি। তারা বরং নিজেরাই নিরাপত্তাহীনতায় পড়ে গেছে। ফলে পুলিশ দিয়ে এখন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা যাচ্ছে না।
এখন যে বিষয়টি হলো যে যেটি হতে পারতো যে একটি রাজনৈতিক উদ্যোগ নিয়ে সারা দেশে মানে একটি স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি রাখার একটা ক্যাম্পেইন শুরু করা যেত, সেটি আমরা দেখিনি। আইন শৃঙ্খলা রক্ষার প্রাথমিক কাজে যারা থাকে পুলিশ, সেটি তো দেশে নাই, অস্তিত্ব নাই। কিন্তু আজকে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেই সেনাবাহিনী কিন্তু মাঠেই ছিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাবাহিনী প্রধান তিনি বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি। কিন্তু তিনি যে আসলে কী দায়িত্ব নিয়েছেন সেটি কিন্তু আমরা এই কয়েক মাসে মানে 15ই আগস্ট, সেপ্টেম্বর, 1 মাসেরও বেশি সময়, প্রায় 1.5 মাস সময়ের মধ্যে আমরা কিন্তু সেটি টের পাইনি। সেনাবাহিনী মাঠে ছিল, সেনাবাহিনী কোথায় কখন কি করেছে আমরা কিন্তু ঠিক সেই অর্থে কোথাও কোনো মানে সেই অর্থে খোঁজ পাওয়ার মতো বা ফিল করার মতো কোনো পরিস্থিতি হয়েছে এমনটা আমরা শুনিনি। হ্যাঁ, ইতিমধ্যে অবশ্য যৌথ বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে 2 জন আওয়ামী লীগ সমর্থক, এখন একজন যুবদল সমর্থক। এটিও একটি নতুন রেকর্ড আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলের এই প্রথম 1.5 মাসের মধ্যে তিনটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যৌথ বাহিনীর হেফাজতে, যেটি একটি ব্যাড প্রেসিডেন্স। কারণ আমরা আওয়ামী লীগের শাসন আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছি। এখন কেউ হয়তো এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন, কেউ হয়তো এটিকে নানাভাবেই বলতে পারেন, বাট দ্য রিয়েলিটি ইজ এই ইনসিডেন্টটা হয়ে গেছে। যাই হোক, এখন এই যে সেনাবাহিনী এখন নামলো, কখন নামলো, মানে সেনাবাহিনী তো আগেই মাঠে ছিল। সেনাবাহিনীকে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হলো, তার আগে কিন্তু একেবারে হযবরল, ভাঙচুর যা কিছু হওয়ার একেবারে অনেক কিছু হয়ে গেছে। তবে সেনাবাহিনীকে নিয়ে কিন্তু এর মাঝখানে রাজনৈতিক অঙ্গনে নানা রকম গুঞ্জন ছিল। আমার যে বন্ধুটি আজকে ফোন করে বললেন যে তারেক রহমানের বক্তৃতা করার কয়েক ঘন্টার মধ্যেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দিল, তারেক রহমান এমন কোনো বক্তব্য বা চ্যালেঞ্জ করে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করে কোনো বক্তব্য রাখেননি। তিনি বরং চমৎকার সহযোগিতা দেওয়ার বা শান্তিপূর্ণ পরিবেশের একটা খুব ভালো একটা রাজনীতি সুলভ মানে নেতা সুলভ বক্তৃতা তিনি করেছেন। হ্যাঁ, বিএনপির অনেক বড় একটি সমাবেশ হয়েছে, এই সময়ে এই ধরনের একটি শোডাউন করা প্রয়োজন ছিল কিনা সেটা নিয়ে ঠিক দলের মধ্যেও প্রশ্ন আছে, সমালোচনা আছে। দলের অনেক কর্মীরাও মনে করেছেন যে এত তাড়াহুড়া করার কিছু নেই। আবার বিএনপি নেতৃত্ব হয়তো তাদের মতো করে ভেবেছেন বা তাদের কাছে হয়তো বাড়তি কোনো তথ্য থাকতে পারে, যেই তথ্যের ভিত্তিতে তাদের কাছে মনে হয়েছে যে এই সময় একটি সমাবেশ করার দরকার আছে। আমরা খেয়াল করেছি যে তার আগে বেশ কয়েকদিন ধরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো ক্ষেত্রে সংস্কারের ব্যাপারে কর্তৃত্বের প্রশ্ন তুলেছেন। সো এইসব প্রশ্নগুলো আমাদের রাজনৈতিক অঙ্গনে অনেকের মনে আছে। আবার রাজনৈতিক অঙ্গনে নানা রকমের কানাঘুষাও কিন্তু আছে। কানাঘুষা আছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আসলে স্পষ্ট করে তার কর্মপরিকল্পনা কী, রোড ম্যাপটা কী, তিনি কী করতে চান, হ্যাঁ, ওকে, মেয়াদ নিয়ে কোনো কথা বলার দরকার নেই, কিন্তু তিনি আসলে কি করতে চান, কোন কোন জায়গায় সংস্কারগুলো করতে চান, কি সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তিনি জনগণের সাথে, পাবলিকের সাথে তিনি আসলে কমিউনিকেট করেননি। এবং কমিউনিকেট না করার কারণে পাবলিকের, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলোর মনে বা সুধী মহলের মধ্যে এক ধরনের একটা সংশয় তৈরি হয়েছে, কিছু কিছু প্রশ্নও তৈরি হয়েছে যে তিনি আসলে কি করতে চান। এবং এইসব সংশয় থেকে, এইসব প্রশ্ন থেকে নানা রকম গুঞ্জনেরও তৈরি হয়েছে। এবং সেই গুঞ্জনগুলি হচ্ছে এরকম, ও সেই গুঞ্জনগুলি তাদের কোনো কোনো উপদেষ্টার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতার মানে এসেন্স থেকেও তৈরি হয়েছে যে তারা আসলে সহজে যাবে না, দীর্ঘ সময় থাকবে। এবং সেই দীর্ঘ সময় যদি থাকে তাহলে আওয়ামী লীগ তো এখন আর নাই, আওয়ামী লীগ তো বিতাড়িত, তাই না? তাহলে এখন যারা আছে মাঠে আছে বিএনপি মনে করছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তারা বিজয়ী হবে এবং তারা ক্ষমতায় যাবে, তারা সরকার গঠন করবে। ফলে তাদের মধ্যে একটা তাড়াহুড়া থাকাটা স্বাভাবিক। আবার আমরা দেখলাম যে আসলে আওয়ামী লীগের পতনের পর যেটি হয়েছে, একদিকে আমরা মাঠে খুব সদর্পে সক্রিয়ভাবে আমরা বিএনপিকে দেখলাম এবং জামাতে ইসলামীকে দেখলাম। আমরা সারা দেশে যে নানা রকম মানে দখল, চাঁদাবাজি, লুটপাট যেগুলো ঘটেছে সেগুলোর সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা আছে বলেই পত্রপত্রিকায় রিপোর্ট আসছে। যদিও পত্রপত্রিকায় এখন দেশে কী ঘটে তার
খুবই কম অংশ ছাপা হয়, কম অংশ প্রকাশিত হয়, কিন্তু সেই কম অংশের মধ্যেই বিএনপির নামটা সেখানে চলে এসেছে। আবার একই সঙ্গে আমরা দেখলাম যে জামাত যদিও এগুলোতে যায় নাই, কিন্তু জামাতের ক্ষেত্রে যে আলোচনাটা উঠেছে যে জামাত আসলে প্রশাসনে, বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে সেই সব জায়গাগুলোতে তারা নজর দিয়েছে এবং সেগুলো তারা তাদের কর্তৃত্বের মধ্যে নিয়েছে। ফলে দুটি রাজনৈতিক দল আসলে নানা জায়গায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকে তারা মনোযোগী থেকেছে। এবং এই তাদের আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব মূলত গত 5ই আগস্টের পর থেকে নানা জায়গায় তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, এখানে সেখানে যাওয়া, সব জায়গায় অ্যাজ ইফ যে হি ইজ ইন দ্য পাওয়ার, অ্যাজ ইফ হি ইজ ইন দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য স্টেট, মানে এরকম একটা তার চলাচলের মধ্য দিয়ে সেটি প্রকাশ পেয়েছিল। আবার অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা, তিনি অনেকটা নিজেদেরকে মানে সাধারণের কাছ থেকে আড়ালেই রেখেছিলেন। ফলে অনেকের কাছে এরকম একটা সংশয় তৈরি হয়েছে যে দেশকে তাহলে জামাত চালাচ্ছে, ক্ষমতা কি তাহলে জামাত? এবং সেই যে প্রশ্ন সেই মনে হওয়ার মধ্য দিয়ে আরও একটা গুঞ্জনের তৈরি হয়েছে যে হ্যাঁ, আওয়ামী লীগ তো নাই দেশে, তাহলে একটা সময় হয়তো বিএনপিকেও সরিয়ে দেওয়া হবে, তারপরে জামাত বা ইসলামীপন্থী দলগুলিকে মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা সেনাবাহিনী সমর্থনে পৃষ্ঠপোষক 111 স্টাইলে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। মানে এই সব নানা রকম গুঞ্জন তৈরি হয়েছে বলে, এবং সেই সব আলাপ আলোচনার মধ্য থেকে আসলে এই সংশয়টাও তৈরি হয়েছে যে যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে যে তারা আসলে কি করবে। তারা কি আসলে এখন মাঠ থেকে বিএনপিকে উঠিয়ে দিবে, উঠিয়ে দিয়ে বাকিদের জন্য তারা জায়গাটা করে দিবে, নাকি তারা আসলে এই যে নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথাবার্তা শোনা যাচ্ছে তাদেরকে মানে মাঠে ময়দানে জায়গা করে দেওয়ার জন্য তারা কাজ করবে। আমরা জানি যে ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তারা বিভিন্ন এলাকায় এখন সফর করছেন এবং গিয়ে সেখানে নিজেদের সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ছেন, সেখানে অপ্রীতিকর অবস্থার মুখে পড়ছেন, তাদেরকে সেনাবাহিনী এখন নিরাপত্তা দিচ্ছে, তাদের নিরাপত্তায় জায়গায় জায়গায় থাকছে। ফলে এরকম একটা আলোচনা উঠেছে যে মানে সেনাবাহিনীকে অধিকতর ক্ষমতা দিয়ে মাঠে রেখে মানে এই যে রাজনৈতিক দল ঘোষানোর সেই কাজটি করা হবে কিনা। এগুলো সবই সাধারণ মানে আম জনতার মনের গুঞ্জন, জল্পনা কল্পনা, হয়তো এইসবের কোনো কিছুই নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে এই গুঞ্জনগুলো হচ্ছে এবং মানুষের মনে এই আলোচনাগুলো তৈরি হয়েছে এবং সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, ল্যাক অফ ইনফরমেশন, মানে সরকারি তরফে অন্তর্বর্তীকালীন সরকার তার সুস্পষ্টভাবে তার কর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সঙ্গে শেয়ার করা, ভাগাভাগি না করার কারণে এই গুঞ্জনগুলো তৈরি হয়েছে। যাই হোক, এখন এই যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, সেনাবাহিনী তো গত পুরো 1.5 মাস ধরেই মাঠে ছিলেন, তো সেই হ্যাঁ তখন তাদের হাতে ক্ষমতা ছিল না, কিন্তু সেই ক্ষমতা না থাকা অবস্থায় মাঠে থেকে তারা যা করতে পেরেছেন, বাড়তি ক্ষমতা নিয়ে, অধিকতর ক্ষমতা নিয়ে তারা কি তার চাইতে ভিন্ন কিছু করতে পারবেন? হয়তোবা আমরা সেটি আশা করি, সাধারণ মানুষ কিন্তু সেটি আশা করে। কারণ গার্মেন্টস সেক্টরে, কলকারখানায় ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকটি কলকারখানাতে আগুন দেওয়া হয়েছে গাজী গ্রুপের, তো তাদের টায়ার ফ্যাক্টরিটা একেবারে পুড়ে ছারখার হয়ে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কাজ করা যাচ্ছে না। এবং এখন তো একটা হয়েছে যে ছাত্র 5-8-10 জন মিলে যে কোনো জায়গায় গিয়ে আমরা ছাত্র বলে যা খুশি তা করে ফেলা যায়। আবার আমরা দেখলাম যে পত্রিকায় নিউজ হয়েছে যে কোথাও থানার ওসির চেয়ারে যুবদলের এক নেতা বসে আছে যে আজিফ মানে তিনি থানার হর্তাকর্তা। আবার সচিবালয়ে ছাত্র একজন সমন্বয়ক, জামাতপন্থী একজন কর্মকর্তার সঙ্গে বসে ডিসিদের কার কোথায় পোস্টিং হবে, মানে এই যে নানা জায়গায় একটা জগা খিচুড়িয়া অবস্থা তৈরি হয়েছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কারণে এইগুলো বন্ধ হবে কিনা আমরা জানি না। বাট আমরা এইটুকু প্রত্যাশা করি, আমাদের মনে এইটুকু আশা জাগে যে অ্যাটলিস্ট আইন শৃঙ্খলা মানে পরিস্থিতির উন্নতি হবে, আইন শৃঙ্খলা রক্ষায় তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কিন্তু তারও আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে জনগণকে বুঝতে দেওয়া যে দেশে একটি সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, দে আর অ্যাক্টিং, মানে একটা সক্রিয় ক্রিয়াশীল একটি সরকার আছে, সেটি তাদের বডি ল্যাঙ্গুয়েজে, কথায় বার্তায়, মানে চর্থাপট দিয়ে তো বোঝাতে হয় না, কথাবার্তা দিয়েও অনেকটা বোঝানো যায়,
ভয়েস থেকে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় যে সরকার আসলে কী চাচ্ছে, কিভাবে কাজ করছে, কোন দিকে যাচ্ছে। সো সরকারের যে একটা অস্তিত্ব আছে, সরকারের যে একটা উপস্থিতি আছে, এবং তারা সত্যিকার অর্থে যে দেশে একটা শান্তিপূর্ণ স্বাভাবিক একটা পরিস্থিতি চায়, সেই বিষয়টা, সেই বার্তাটা জনগণের কাছে না দিলে মানে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতির উন্নয়ন হবে না। সেনাবাহিনী হয়তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নানা এলাকায় ঘুরে বেড়াবে, তারা হয়তো তাদেরকে যে ব্রিফ করা হয়েছে কিংবা তারা তাদের মতো কর্ম পরিকল্পনা অনুসারে তারা কাজ করবে, এবং সেই কাজে কি ফলাফল আসবে সেটি নির্ভর করবে আসলে আমার মতে যে সরকার কি বার্তাটা জনগণের কাছে দিতে চায় তার উপর। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।